বিশ্বকাপের সর্বোচ্চ গোল স্কোরারের তালিকাতেও তিনি আছেন, মেসির পরে আছেন 18 গোল নিয়ে এমবাপ্পে বনাম লিওনেল মেসি। যেভাবে তারা দুজন হাড্ডাহাড্ডি টক্কর দিতে দিতে উপরে উঠছে এবং টাইটেল রেসেও দুই দলই আছে এবং এই টাইটেল রেসের সাথে সাথে গোল্ডেন বুট, গোল্ডেন বলেরও একটা লড়াই আছে। সেই লড়াইয়ে পুরো আসরটাকে জমিয়ে রাখবেন এমবাপ্পে এবং মেসি। এক ম্যাচ হয়তো বা মেসি এগিয়ে যাবেন, আরেক ম্যাচে এমবাপ্পে এগিয়ে যাবেন। এভাবেই আমার মনে হয় যে ফাইনাল পর্যন্ত দুইটা দল যাবে। মামুন, স্বাগত জানাচ্ছি। রাউন্ড অফ 32-এ আরও একটা দুর্দান্ত রাত গিয়েছে এবং হাড্ডাহাড্ডি কিছু লড়াই দেখেছি। আমরা দেখলাম মেক্সিকো কিন্তু দীর্ঘ বছর পর কিন্তু ইকুয়েডরকে হারিয়ে তারা আবার রাউন্ড অফ 16-এ নাম লিখিয়েছে এবং ফ্রান্স সুইডেনকে 3-0 গোলে উড়িয়ে দিয়েছে এবং নরওয়ে 28 বছর পর বিশ্বকাপে এসে আইভরি কোস্টকে হারিয়ে রাউন্ড অফ 16-এ কিন্তু নাম তাদেরটা তুলে নিয়েছে। যে ম্যাচটা নিয়ে আলোচনা শুরু করতে চাই সেটা ফ্রান্স এবং সুইডেন। মামুন, কেমন দেখলেন এই ম্যাচ? অনুমিত ম্যাচ ছিল, ফ্রান্স জিতবে, বড় ব্যবধানে জিতবে, সেই অনুমানটাই সঠিক হয়েছে। এবং ফ্রান্সের আপনি যদি এই বোর্ডটাতে দেখেন, আমরা প্রতিটা ম্যাচে যেটা দেখি যে একাদশের 2জন 3জন কিংবা বড়জোর 4 জনের পাশে রেটিংটা অনেক হাই থাকে, কিন্তু আপনি এই বোর্ডটাতে যদি দেখেন কারো রেটিং আপনি লো পাবেন না। সবচেয়ে কম সম্ভবত 6.9 র্যাবিওটের, আর সবার 7-এর উপরে এমবাপ্পে এবং আপনার এই পাশে অলিসে আছে, দুজনের 9-এর উপরে। আপনি তাহলে বুঝতে পারছেন যে দলটার কি অবস্থা। অলিসে 2টা অ্যাসিস্ট করেছে, এমবাপ্পে তিনি 2টো গোল করেছেন। সবকিছু মিলে রেকর্ডের ম্যাচ ছিল এমবাপ্পের জন্য। ফ্রান্স তো জিতবে সেটা আগে বলেছি যে অনুমেয় ছিল। এমবাপ্পে 2টো গোল করে মেসির পাশে কিন্তু ইতিমধ্যে নাম বসিয়ে ফেলেছেন এই বিশ্বকাপে। 6টা গোল দুজনেরই, এবং সেই সাথে নকআউটে সবচেয়ে বেশি, বিশ্বকাপের নকআউটে সবাইকে ছাড়িয়ে গেছেন এবং বিশ্বকাপের সর্বোচ্চ গোল স্কোরারের তালিকাতেও তিনি আছেন, মেসির পরে আছেন 18 গোল নিয়ে। তিনি আসলে যেভাবে ছুটছেন বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত যদি ফ্রান্স আসলে খেলে, সেই ক্ষেত্রে মেসিকে টপকে যাবেন আশা করা যাচ্ছে। ফ্রান্স এবং পুরো ফ্রান্স দলটা আসলে যেভাবে খেলছে, আপনি লাইন আপের কথা বলছিলেন মামুন। এমবাপ্পে আছে, দেমবেলে এক সাইডে, মাঝখানে অলিসে খেলছেন, বারকোলা আছেন। মানে এই ফ্রান্সকে আসলে থামাবে কে? কোন দলকে মনে হচ্ছে আসলে কি এই ফ্রান্সকে থামানো সম্ভব? বারকোলা কিন্তু আজকে একটা গোল পেয়েছেন। ফ্রান্সের সাথে আমরা যেটা খুব বেশি ধারণা করছি যে ফ্রান্সের সাথে হয়তো আর্জেন্টিনার ফাইনাল হতে পারে। তার আগে যদি আপনি ফ্রান্সকে থামাতে চান, আমার মতে এখন পর্যন্ত যে দলগুলো আছে তার মধ্যে স্পেনকে আপনি বেছে নিতে পারেন। স্পেন ফাস্ট ফুটবল খেলছে, পাসিং ফুটবল খেলছে। এই ফ্রান্সকে থামাতে হলে মানে দলগত যে পারফরমেন্স, সেই জায়গায় আমার মনে হয় যে স্পেন কিছুটা এগিয়ে থাকবে। ফ্রান্সের যে অ্যাটাক লাইন এবং তাদের যে স্পিড, সেই স্পিডটাই মনে হয় সবথেকে বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে এবারের বিশ্বকাপে অন্য দলগুলোর জন্য। মাইকেল ওলিসেকে নিয়ে আমরা কথা না বললেই আসলে নয়। এই ম্যাচে আমরা যদি কথা বলতে চাই, তিনি আসলে গোল হয়তো বা পেয়েছেন এমবাপ্পে এবং বারকোলা, কিন্তু এই পুরো ম্যাচটা কিন্তু আসলে অলিসে নামটা 2টো অ্যাসিস্ট করেছেন এবং পাস বলেন কিংবা আপনি পুরো ম্যাচের যে কৌশলগত জায়গা বলেন, আপনি যদি দেখেন রেটিং, উনি অন শট টার্গেট বলেন, শট বলেন, 69টা পাস করেছেন, ট্যাকেল করেছেন একটা, 2টা অ্যাসিস্ট, শট 5টা, অন টার্গেট 3টা। দুর্দান্ত এক কথায়। এবং সুইডেন আসলে যেভাবে খেলা শুরু করেছিল প্রথমের দিকে কিন্তু তারা একটু ভালো খেলেছে, কিন্তু তারপরে আসলে খেলার মোড়টা মনে হয় এই অলিসেকে দিয়েই পরিবর্তন হয়ে গিয়েছে নাকি? নিশ্চিতভাবে অলিসে আপনি দুর্দান্ত ফরওয়ার্ড লাইন ক্যারি করেন, প্লে মেকিং জোনটা বেশ ভালো বুঝেন এবং সেখান থেকে ক্যারি করেন। শুধু ফ্রান্সের হয়ে না, তিনি যে ক্লাবে খেলেন সেখানেও তিনি এই জায়গাটায় বেশ ভালো পরীক্ষিত এবং সেই জায়গাটায় এবারের বিশ্বকাপে ফ্রান্সের অন্যতম শক্তির জায়গা ধরা হচ্ছিল অলিসেকে। কারণ হচ্ছে আপনার দেমবেলে, এমবাপ্পেরা গোল করবেন, তাদেরকে গোলটা করাবেন কে? সেটা হচ্ছে এই অলিসে। সেটাই। এবং দিদিয়ের দেশম আসলে যেভাবে পুরো দলটাকে নিয়ে ছুটে চলছেন এবং পুরো দল যখন একটা লক্ষ্যে এক হয়ে যায়, তখন আসলে যেরকম ফুটবল দেখার কথা তেমন ফুটবলই সম্ভবত ফ্রান্স দেখাচ্ছে। এই ফ্রান্স আপনার রাউন্ড অফ 16-এ প্যারাগুয়েকে পাবে। আমি যেটা বলছিলাম যে স্পেন হয়তো বা এই দলটাকে থামাতে পারে যদি এর আগে মুখোমুখি হয় ফাইনালের আগে। তবে এই বিশ্বকাপে আপনি যদি ফ্রান্সের খেলার কথা বলেন বা অন্য দলের খেলার কথা বলেন, আমার মনে হয় লড়াইটা হবে এমবাপ্পে বনাম লিওনেল মেসি। যেভাবে তারা দুজন হাড্ডাহাড্ডি টক্কর দিতে দিতে উপরে উঠছে এবং টাইটেল রেসেও দুই দলই আছে এবং এই টাইটেল রেসের সাথে সাথে গোল্ডেন বুট, গোল্ডেন বলেরও একটা লড়াই আছে। সেই লড়াইয়ে
পুরো আসরটাকে জমিয়ে রাখবেন এমবাপ্পে এবং মেসি। এক ম্যাচ হয়তো বা মেসি এগিয়ে যাবেন, আরেক ম্যাচে এমবাপ্পে এগিয়ে যাবেন। এভাবেই আমার মনে হয় যে ফাইনাল পর্যন্ত এই দুইটা দল যাবে। মামুন, বলছিলাম আমরা ফ্রান্স এবং সুইডেনের ম্যাচের কথা। আরও একটা ম্যাচ হয়েছে, আরও একটা আমরা ইউরোপিয়ান ফুটবলের আমরা যে ধাঁচ সেটা আমরা দেখেছি। সেটা আমরা আইভরি কোস্ট এবং নরওয়ে ম্যাচের দিকে যদি তাকাই, নরওয়ে 2 গোল দিয়ে আইভরি কোস্টকে হারিয়ে তারা রাউন্ড অফ 16-এ উঠে এসেছে। আর্লিং হালান্ডকে নিয়ে আসলে কথা না বললেই নয়। নরওয়ে রাউন্ড অফ 16-এ ব্রাজিলের মুখোমুখি হতে 80 মিনিটের যাচ্ছে। পরে সম্ভবত হালান্ড যে গোল করেছেন, দলের জয়সূচক গোলটা তার কাছ থেকে এসেছে। লম্বা চুলের হালান্ড নিয়ে আমরা এখন খুব বেশি মিম দেখছি, অনেক ধরনের মিম হচ্ছে তাকে নিয়ে, কিন্তু মাঠের কাজটা তিনি ঠিকমতো করছেন। হালান্ডের সবচেয়ে বড় একটা গুণ যেটা, সেটা হচ্ছে যে মানে আমি গতকালকে বলছিলাম যে হালান্ড একাই হচ্ছে ম্যাচের পরিস্থিতি চেঞ্জ করে দিতে পারেন। তিনি যেখানে ফরওয়ার্ড লাইনে খেলেন, তিনি সবসময় আপনি একটা জিনিস খেয়াল করবেন যে ডিফেন্ডাররা তাকে ব্লক করে, তাদেরকে কখনো সামনে আসতে দেন না। ডিফেন্ডারদেরকে তিনি সবসময় পেছনে রাখেন, মানে ডিফেন্ডার তার সামনে আসতে পারবে না। মানে এত বড় একটা শরীর, এই শরীর দিকে ডিফেন্ডার আসলে সামনে আসতেও পারে না, এবং তিনি বলটা নিজের সামনে রাখতে চান সবসময়, এবং সেটা হালান্ডের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, এবং সেখান থেকে তিনি বল ক্যারি করে সহজে গোলের দিকে মুভ করতে পারেন। এই হালান্ডরা মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিলের। এর আগের ম্যাচে আমরা কথা বলছিলাম যে জাপানের হাইটটা যেহেতু কম, সেই সুযোগটা ব্রাজিল নিয়েছে, এবং রাউন্ড অফ 16-এ ঠিক তার অপোজিটটাই হতে যাচ্ছে। নরওয়ের যে হাইট অ্যান্ড স্পিড, সেটাই কিন্তু ব্রাজিলকে একটা বড় টক্কর দিতে যাচ্ছে। এবং হালান্ডকে যিনি আসলে যে বল সাপ্লাই বা প্লে মেকিং বলেন, ওডেগার্ড, তিনি আসলে যেভাবে খেলছেন এবং যেভাবে সাপোর্ট দিচ্ছেন, ব্রাজিলকে কতটুকু চ্যালেঞ্জ জানাতে পারবে নরওয়ে? এইখানেও আমি ব্রাজিলকে অবশ্যই ফেভারিট রাখবো। আপনি যদি দেখেন যে এখানে যদি মাঝ মাঠের অবস্থাটা দেখেন, মাঝ মাঠে বা ডিফেন্সে এই জায়গাটায় নরওয়ের বেশ দুর্বলতা আছে, এবং ব্রাজিল নিশ্চয়ই সেই সুযোগটা নেবে। জাপান যেরকম হচ্ছে আপনার 3-5 মানে মাঝ মাঠটাকে দখল রাখতো, নরওয়ে কিন্তু সেরকম ফুটবল খেলে না। তারা মোটামুটি অ্যাটাকিং ফুটবলটাই খেলার চেষ্টা করে, মানে রেগুলার যে ফুটবল খেলার সেই ফুটবলটাই খেলার চেষ্টা করে। আমি জানি না ব্রাজিলের বিপক্ষে এখন তারা কি ফরমেশন সাজাবে, হয়তো আমরা ব্রাজিল ম্যাচের আগে সেটা নিয়ে আর একটু ঘাটাঘাটি করলে হয়তো জানতে পারবো যে তারা ওই নিজেদের স্বাভাবিক ফুটবলটাই খেলবে নাকি ডিফেন্সিভ মোডে চলে যাবে। তখন হয়তো বা আঞ্চলিক থেকে আবার নতুন করে পরিকল্পনা সাজাতে হবে। তবে ব্রাজিল এই ম্যাচে নিশ্চিতভাবে ফেভারিট থাকবে। আমরা যদি দেখি, আমরা রাউন্ড অফ 16-এর বেশ কয়েকটা ম্যাচ আমরা দেখেছি এরই মাঝে হয়ে গিয়েছে। এই পর্যন্ত এদিক থেকে ব্রাজিল এবং নরওয়ে রাউন্ড অফ 16 কিন্তু তারা নিশ্চিত করে ফেলেছে। 7টা দল ইতিমধ্যে রাউন্ড অফ 16 নিশ্চিত করে ফেলেছে, 9 দলের অপেক্ষা যারা রাউন্ড অফ 16 ছোট আসছে বিশ্বকাপটা আস্তে আস্তে সারা ধীরে ধীরে বড় বড় কিছু নামও আসলে সরে এসেছে। জার্মানিকে আমরা দেখেছি তারা ছিটকে গিয়েছে, সেদিক থেকে ফ্রান্স এবং প্যারাগুয়ে তারা রাউন্ড অফ 16-এ মুখোমুখি হবে। ওদিক থেকে নেদারল্যান্ডস, মরক্কো দুর্দান্ত একটা ফুটবল প্রদর্শনী করে নেদারল্যান্ডসকে বিদায় করে দিয়েছে, তারা মুখোমুখি হবে স্বাগতিক কানাডাকে। এবং এদিক থেকে মেক্সিকোর কে হবে প্রতিপক্ষ সেটা আমরা আজ দেখতে পারবো। ইংল্যান্ড কঙ্গোর মধ্যে থেকে আজকের যদি ম্যাচ নিয়ে আমরা যদি যাই আপকামিং ম্যাচে, সেখানে আমরা দেখতে পারবো কারা মুখোমুখি হবে। ইংল্যান্ড এবং কঙ্গোর ম্যাচ আছে রাতে। এই ম্যাচে নিশ্চিতভাবেই ইংল্যান্ড ফেভারিট, তারপরও ইংল্যান্ডের যে পারফরমেন্স ছিল গ্রুপ পর্বে, সেই অনুযায়ী কি মনে হচ্ছে কেমন হতে পারে এই একাদশ, কত গোলের ব্যবধানে আসলে জিততে পারে? এই ম্যাচে আপনারা আবারও যেটা বলি যে হ্যারি কেইন তিনি ম্যাচের চিত্রপট পাল্টে দিবেন, এবং খুব বেশি টাফ মনে হয় না হবে ইংল্যান্ডের জন্য। কঙ্গো খুব খারাপ খেলছে তারা, কঙ্গো মোটামুটি এই বিশ্বকাপে ভালো খেলেই তারা 32-তে এসেছে, কিন্তু এই ম্যাচে আমি ইংল্যান্ডকে এগিয়ে রাখবো। ইংল্যান্ড কিন্তু আস্তে আস্তে নিজেদেরকে বেশ ভালোভাবে গুছিয়ে নিয়েছে, এবং হ্যারি কেইনের সাথে রাশফোর্ড এবং সাকা কিন্তু বেশ ভালো একটা যুগলবন্দি কিন্তু তৈরি হয়েছে, এবং সেটা হ্যারি কেইনকে খুব বেশি সাহায্য করছে গোল করতে। শুধু ফরওয়ার্ড লাইন, আপনি জুড বেলিংহামকে দেখুন, ডেকল্যান রাইস আছেন, অ্যান্ডারসন আছেন, দুর্দান্ত একটা দল। কিন্তু ইংল্যান্ড প্রথম ম্যাচটা আসলে যেভাবে তারা শুরু করেছিল এবং তারা যে শক্তির জানানটা তারা যে দিয়েছিল, একটা অন্যতম ফেভারিট দলই আমরা বলতে পারি ইংল্যান্ডকে। এরপরে রাত 2টায় বেলজিয়াম এবং সেনেগাল হাড্ডাহাড্ডি আরেকটা লড়াইয়ের অপেক্ষা করছে। বেলজিয়াম তারা যেভাবে আসলে বিশ্বকাপটা শুরু করেছিল, এবং সেনেগাল প্রথমে হোঁচট খেলো, এবং তারপরে কিন্তু তারা মরণ কামড় দিয়ে কিন্তু তারা আসলে রাউন্ড অফ 32-তে কোয়ালিফাই করেছে। এই ম্যাচের প্রেডিকশন মামুন, কি মনে হচ্ছে কি হতে পারে? আমার ফেভারিট থাকবে হচ্ছে বেলজিয়াম। আমার মনে হয় 2-1 গোলে এই ম্যাচটা জিতবে।
ওকে, এবং আগামীকাল সকালবেলা স্বাগতিক ইউএসএ মুখোমুখি হবে বসনিয়া ও হার্জেগোভিনার। এই ম্যাচেও আমি নিশ্চিত ইউএস এর দিকেই ফেভারিটের তকমাটা থাকবে, স্বাগতিক দেশ, এবং তারা এই বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করছে। মামুন, অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের ম্যাচ অ্যানালাইসিসে যুক্ত হবার জন্য। প্রিয় দর্শক